হাই গাইস, আজকে আপনাদের বলবো কোথায় সব থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায়, ব্যাংকে না পোস্ট অফিসে। কারণ আপনারা কি জানেন, অনেকে বেশি প্রেফার করে পোস্ট অফিস, কেউ প্রেফার করে ব্যাংক, কিন্তু ইন্টারেস্টের রেটটা কোথায় বেশি, সেফটির দিকটা কোথায় বেশি এবং কোনখানে খুবই তাড়াতাড়ি ইজিভাবে আপনারা যে কোনো অ্যামাউন্ট উইথড্রল করে নিয়ে বেরিয়ে আসতে পারবেন, এই তিনটি বিষয় জানতে পারলেই আপনারা বুঝতে পারবেন ব্যাংক আপনাদের সবথেকে ডিপোজিটের অপশান ভালো না পোস্ট অফিস সবথেকে ডিপোজিটের অপশান ভালো। চলুন তাহলে এই দুটোর ভার্সন করলেই যদি আপনারা একটু বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন কোন প্রজেক্টটা আপনাদের জন্য সবথেকে বেনিফিট দেয়। অ্যাকচুয়ালি এই বিষয়ে বোঝার আগে আপনাদের জানতে হবে ব্যাংক এবং পোস্ট অফিস এই দুটোকে অ্যাকচুয়ালি কে কন্ট্রোল করে, কারণ এখান থেকেই হচ্ছে মেন প্রশ্ন শুরু হবে আপনাদের শেখার জন্য। অ্যাকচুয়ালি ব্যাংক টোটালটাই কন্ট্রোল করে আরবিআই, যেটা হলো ইন্ডিয়ান সরকারের আন্ডারে নয়, কিন্তু পোস্ট অফিস কন্ট্রোল করে ইন্ডিয়ান সরকার, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে পোস্ট অফিস কন্ট্রোল করে। ব্যাংক যেহেতু আরবিআই কন্ট্রোল করে, তাই 50% ব্যাংকের যে মালিক রয়েছে সে কন্ট্রোল করে, 50% আরবিআই কন্ট্রোল করে। তাই যদি আপনারা এখানে সেফটির দিক থেকে দেখেন ব্যাংকের এবং পোস্ট অফিসের, তাহলে কিন্তু আপনারা পোস্ট অফিসকে 1 নম্বরে পাবেন, ব্যাংকে পাবেন 2 নম্বরে। কারণ যদি ব্যাংকের মধ্যে কখনো আগুন লেগে যায়, কোনো ডাকাতি হয়ে যায়, যদি ব্যাংক থেকে পুরো অ্যামাউন্ট কেউ চুরি করে নিয়ে চলে যায় এবং কোনো বড় ধরনের দুর্ঘটনার ফলে ব্যাংকের অল অ্যামাউন্ট যদি হারিয়ে ফেলে যেই জায়গায় ব্যাংকটা রয়েছে, তাহলে কিন্তু আপনাকে ব্যাংক কেবলমাত্র 5 লাখ টাকাই দেবে। মানে আপনারা কি বুঝলেন, যদি ব্যাংকের মধ্যে কারো 10 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা কিংবা এর বেশি কম থাকে, তাহলে আপনি যেটাই করুন না কেন আপনি কেবলমাত্র 5 লাখ টাকাই পাবেন। মানে ব্যাংকের মধ্যে আপনি যখন অ্যাকাউন্ট বইটি ওপেন করেন, যেই ইন্স্যুরেন্সটা থাকে সেই ইন্স্যুরেন্সের ক্লেম অনুযায়ী আপনি কিন্তু অ্যামাউন্ট পাবেন। তাই যদি ডিপোজিটের অ্যামাউন্টের সম্পর্কে আপনি কাউন্টিং করেন, তাহলে কিন্তু ব্যাংক যদি কোনো দুর্ঘটনায় পড়ে এবং ব্যাংকের যদি পুরো টাকাটা কেউ চুরি করে নিয়ে চলে যায় কিংবা আগুন লেগে যায়, কোনো কিছু দুর্ঘটনার ফলে যদি ব্যাংকের পুরো অ্যামাউন্টটা হারিয়ে ফেলে, তাহলে কেবলমাত্র আপনি 5 লাখ টাকার বেশি পাবেন না। সেটা আবার কাউন্টিং হবে আপনাদের ইন্স্যুরেন্সের এবং আপনাদের ডিপোজিটের অ্যামাউন্টের ওপরেই। তাই ব্যাংকের আপনি 100% সেফটি হিসেবে রাখতে পারবেন না যদি ব্যাংকের কিছু না হয়ে যায়। তাই ব্যাংক হলো সেফটির দিক থেকে পোস্ট অফিসের থেকে একটুখানি পিছিয়ে। এইবার বলবো পোস্ট অফিসের সেফটিটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। পোস্ট অফিসের মধ্যে যদি আপনারা ডিপোজিট করেন, পোস্ট অফিসের টোটাল কন্ট্রোলটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই পোস্ট অফিসের মধ্যে যদি আপনি ডিপোজিট করে রেখেছেন এফডি, আরডি, আরও কোনো রকমের পলিসি এবং আপনার সেভিং অ্যাকাউন্ট রয়েছে পোস্ট অফিসের মধ্যে, যদি পোস্ট অফিসের ইন ফিউচার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পোস্ট অফিস থেকে 1 টাকাও কেউ মেরে নিতে পারবে না। সেটা পুরোপুরি সরকার দায়িত্ব নিয়ে আপনাদেরকে ওই পোস্ট অফিসের অ্যামাউন্টটিকে আপনাদের হাতে ফিরিয়ে দেবে, সেটা আবার ইন্টারেস্টের রেটের সঙ্গে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সেটা নয়। এটা হলো সেফটির দিক থেকে দুটোকে তুলনা করে বললাম। এরপরে বলবো কোনখানে সবথেকে বেশি ইন্টারেস্ট রেটটা পাওয়া যায়। তাহলে সেখানেও পোস্ট অফিস ব্যাংকের থেকে অনেকটা এগিয়ে থাকে, কিন্তু এখানে ইন্টারেস্টের রেটটা যেমন ব্যাংক থেকে 7%, 6% রেট হিসেবে পাওয়া যায়, তেমনি পোস্ট অফিসেও 7%, 6% রেট হিসাবে ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু পোস্ট অফিসের এফডির ইন্টারেস্টের রেট হলো 7% থেকে স্টার্টিং, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে পুরোপুরি আলাদা। ব্যাংকের এফডির রেট হলো 6%, 4% থেকে স্টার্টিং। এই দুটো এফডির মধ্যে রেট অফ ইন্টারেস্টটা কিন্তু পোস্ট অফিস থেকে একটু বেশি পাওয়া যায়, কিন্তু এই দুটোর মধ্যে একটি পার্থক্য রয়েছে বড় রকমের। যদি আপনারা ব্যাংকের মধ্যে কোনো এফডি করেন, সেই এফডি 6 দিন পরে আপনারা যে কোনো সময় উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে পারেন যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করেছেন এফডির জন্য। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তা নয়। পোস্ট অফিসের মধ্যে যদি আপনি একবার ডিপোজিট করে দিয়েছেন এফডি, তাহলে কিন্তু 6 মাসের আগে আপনি কোনো উইথড্রল করতে পারবেন না, এবং তারপরেও যদি আপনি উইথড্রল করতে চান, তাহলে কিন্তু যেই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্ট থেকে প্রায় 1% কেটে নেবে। এই নিয়মটি রয়েছে পোস্ট অফিসের মধ্যে। তাই যারা পোস্ট অফিসের মধ্যে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তারা কিন্তু কেবল পোস্ট অফিসের মধ্যে ডিপোজিট করবেন। কিন্তু যদি আপনাদের মনে হয় 6 মাস পরে, 3 মাস পরে কোনো অ্যামাউন্টের প্রয়োজন, তাহলে কিন্তু আপনাদের পোস্ট অফিসের এফডি কিংবা আরডি করাটা একদমই উচিত হবে না। কিন্তু ব্যাংকের মধ্যে যদি আপনি এফডি এবং আরডি করেন এবং কোনো সময় কোনো বিপদের সময়ে যদি আপনাদের কোনো অ্যামাউন্টের প্রয়োজন হয়, আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে কোনো ফর্ম ফিল আপ ছাড়াই আপনি কেবলমাত্র আপনার ওই এফডি এবং আরডিকে বাউন্স করিয়ে সেখানে অ্যামাউন্টটাকে নিয়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তা নয়। পোস্ট অফিসের মধ্যে যদি আপনার কোনো অ্যামাউন্টের প্রয়োজন হয়, আপনাকে অনেক ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আপনি ওই এফডি আরডিকে ভাঙাতে পারবেন। প্লাস আপনি 6 মাসের আগে কিছু করতে পারবেন না, প্লাস আপনি 6 মাসের পরে
আপনাদেরকে ওই পোস্ট অফিসের এফডি আরডি আপনি ভাঙাতে পারবেন, তার আগে পারবেন না। তারপরেও আপনাদের 1% মানে যেটা আপনি ডিপোজিট করেছেন তা থেকে কিন্তু কেটে নেওয়া হবে। এটা হলো পোস্ট অফিসের এবং ব্যাংকের মধ্যে আপনাদের আরেকটি নিয়ম। এটাই পোস্ট অফিস এবং ব্যাংকের মধ্যে ডিফারেন্ট, যেখানে আপনি এনি টাইম উইথড্রল করতে পারবেন না পোস্ট অফিস থেকে। এরপরে আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি পোস্ট অফিসের নর্মাল এফডি এবং আরডির অ্যামাউন্ট কত, ব্যাংকের মধ্যে নর্মাল এফডি এবং আরডির অ্যামাউন্ট কত। যদি আপনারা পোস্ট অফিসে দেখেন সেখানে কিন্তু নর্মাল এফডি করুন কিংবা আরডি করুন সেটা 5 লাখের ওপরে কিংবা 9 লাখের ওপরে কখনোই হবে না। কিন্তু আপনি যদি ব্যাংকের মধ্যে এফডি কিংবা আরডি করেন সেখানে এদের কোনো লিমিট নেই, সেখানে আনলিমিটেড আপনি ডিপোজিট করে এফডি আরডি করতে পারেন। কিন্তু এখানে আবার নিয়ম কিছু রয়েছে। যদি আপনি ব্যাংকের মধ্যে এফডি কিংবা আরডি করেন সেখানে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে এফডি আরডির অনেক পলিসি রয়েছে, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তা নয়। পোস্ট অফিসের ক্ষেত্রে ডাইরেক্ট 5 বছরের এফডি এবং আরডি হয়। তাই পোস্ট অফিসের মধ্যে যদি এফডি আরডি আপনার যদি কোনো প্ল্যানিং থাকে তাহলে এখানে ভেবেচিন্তে করবেন, কারণ এখানে যদি আপনি একবার ডিপোজিট করেন এখান থেকে কিন্তু উইথড্রল আপনি যখনই করতে চাইবেন আপনাদের কিন্তু পোস্ট অফিস থেকে বড় রকমের অ্যামাউন্টের চার্জ কেটে নেওয়া হবে। এরপরে আপনাদের সবথেকে বড় আপডেটটা জানতে হবে অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনটা আধুনিক। যদি আপনারা পোস্ট অফিসের মধ্যে ডিপোজিট করতে চান এবং ব্যাংকটাকে সাইডে রেখে তাহলে পোস্ট অফিসের মধ্যে ডিপোজিট করতে পারেন, কিন্তু যদি আপনাদের দরকার এটিএম কার্ড এবং আপনাদের কোনো হাই সিকিউরিটি এবং হাই কোনো বেনিফিট, যে কোনো জায়গায় শপিং করতে গিয়েছেন সেই এটিএম কার্ডটাকে কাজে লাগাতে চান, তাহলে কিন্তু আপনারা ব্যাংকের এটিএম কার্ডটাকে কাজে লাগাতে পারবেন যে কোনো জায়গায়। এমনকি আপনি যদি আউট অফ কান্ট্রিতে যান সেখানে যদি আপনার এটিএম কার্ডটাকে কাজে লাগাতে চান তাহলে কিন্তু আপনি সেই ব্যাংকের এটিএম কার্ডটাকে কাজে লাগাতে পারবেন। যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ডকে আপনি কাজে লাগাতে পারবেন যে কোনো আউট অফ কান্ট্রিতে গেলে। কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তা নয়। পোস্ট অফিসের এটিএম কার্ডকে আপনি কেবলমাত্র ইন্ডিয়া ছাড়া আর কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। তাই যদি আপনি আধুনিক টেকনিক্যাল এবং কোনো শপিংয়ের ক্ষেত্রে যান তাহলে কিন্তু পোস্ট অফিসের আপনার ওই এটিএম কার্ড কোনো কাজে লাগবে না। কেবলমাত্র আপনার ব্যাংকের যে কোনো ধরনের এটিএম কার্ডকে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু কিছু কিছু ডিপোজিটের ক্ষেত্রেও রয়েছে যেখানে আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটাকে কাজে লাগাতে পারবেন না, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনি কাজে লাগাতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার অ্যামাউন্ট উইথড্রল করতে চান না, লং টাইমের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু আপনি পোস্ট অফিস নিতে পারেন। কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনি এফডি আরডির মধ্যে ডিপোজিট করে দেখতে চান না ঘুরে, তাহলে পোস্ট অফিস নেবেন। যদি আপনার মনে হয় আপনি এফডি আরডি করবেন কিন্তু যখন খুশি ইচ্ছা উইথড্রল করে নিতে চান, তাহলে আপনাদেরকে ব্যাংকে এফডি আরডি করাটা যথেষ্ট ভালো। এটাই হলো ব্যাংক এবং পোস্ট অফিসের মধ্যে সবথেকে বড় পার্থক্য। তাই আধুনিক যুগে যদি আপনি ইন্টারেস্ট চান, নর্মাল ইনভেস্টমেন্ট করে ছেড়ে দিতে চান, তাহলে পোস্ট অফিসের সাইটটা নেবেন। কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন অনেকের গ্রাম অঞ্চলে শহরে তাদের এলাকা থেকে পোস্ট অফিসটা অনেকটা দূরে হয়, ব্যাংকটা অনেক সামনে হয়। তাই অনেকে বেশি ব্যাংক প্রেফার করে। যে কোনো বিপদের সময় তারা এনি টাইম তাদের অ্যামাউন্টটাকে উইথড্রল করে নিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে তা নয়। তাই দুটোর মধ্যে অনেক কিছু আপনাদের কাছে এক্সপ্লোর করে বলে দিলাম। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।